হ্যালো এভরিওয়ান, তো ছিল আজকে আমাদের ডে 2 এর ট্রিপ। যেহেতু কালকে অনেকটা ঘোরাঘুরি হয়েছে আর রাতের বেলা সেলিব্রেশন ছিল, সেখান থেকে সব মিটিয়ে ঘরে ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তার জন্য আজকে একটু বেলায় হয়ে গিয়েছিল, ওই 11টা মতো বেজে গিয়েছিল যখন আমরা বেরোই। কারণ কাল অনেকটা রাত হয়ে গিয়েছিল, তারপর সবাই ঘুমিয়ে আজ আর সকালে বেশি তাড়াতাড়ি উঠতে পারেনি। তো আজকে ছিল আমাদের যাওয়া বিষ্ণুপুর। তো এটা হচ্ছে এই একটা আপার ব্রিজ হয়েছে, ব্রিজটা বেশ ভালোই লাগলো দেখতে, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আমরা বিষ্ণুপুরে চলে এসেছি এখন। আর আমাদের ফার্স্ট স্পট যেটা ছিল সেটা ছিল হচ্ছে বিষ্ণুপুরে যে রাসমঞ্চ সেটা। তো প্রথমে ওটাতে চলে এসেছি। আর দেখো আজকে কি সুন্দর রৌদ্র উঠেছে, সকালবেলা উঠেই পুরো ঝলঝমল করছে রোদে। তো এখানে এই জায়গাটাতেও আমি এর আগে এসেছি, বেশ ভালো লাগে এই জায়গাটা আমার। কতকটা ওই হাজারদুয়ারির মতো আমার মনে হয়, যে এদিক ওদিক সব দিক দিয়ে যাওয়া যায়, বেশ ভালো লাগে দেখতে। আর এখানে এমনি ভিডিও অ্যালাউ ছিল, কিন্তু কেউ যদি মনে করে রিলস বানাবে, নিজেকে নিয়ে ভিডিও বানাবে, তো সেগুলো অ্যালাউ ছিল না। আর সেই জন্য শুধু আমরা ভিডিওটাই করেছি, নিজেদের নিতে পারিনি। আর এখানে দেখো এই রাসমঞ্চের বাইরে, এখানে মানে বিষ্ণুপুর মানেই তো পোড়ামাটির জন্য বিখ্যাত, টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। তো সব জায়গাতে যে কটা স্পটে ঘুরতে যাওয়া যাবে না কেন, এরকম ধরনের জিনিসপত্রের দোকান দেখতেই পাওয়া যাবে। তো যেহেতু এখন হচ্ছে মানে সিজনটা প্রায় শেষের দিকে, সেই জন্য এখন দোকানপাটগুলো কম। যেগুলো মেন দোকানপত্র সারা বছরের জন্য থাকে সেগুলোই ছিল একমাত্র, আর দু একটা এমনি ছিল। তো তারপরে আমরা রাসমঞ্চ থেকে বেরিয়ে এসে ওই কামান দেখতে পেলে ওই স্পটটাতে এসেছিলাম। ওখানেও ওই কামানটা রেখে ওখানে একটা ঘোরার স্পট বানিয়েছে। তারপরে যেহেতু সবাই বাড়ি থেকে গেছে, সবাই ওখানে বেশ কেনাকাটা করছিল বিভিন্ন রকমের জিনিস। তো আমরা কি কি কিনেছি, কে কার জন্য কি কিনেছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আজকেও একই কেস হয়েছে, যে আমাদের সকালে উঠতে দেরি হয়ে গেছে, রেডি হতে হতে তেমন কিছু খাওয়া হয়েছিল না, তাই সবাই ওইভাবেই বেরিয়ে পড়েছিল কোনো রকমে রেডি হয়ে। তো এখানে এসে 2-3টে স্পট ঘুরে নেওয়ার পরে একটা ভালো হোটেল দেখে আমরা ওখানে চলে গেছিলাম লাঞ্চটা সেরে নিতে। তো টাঞ্চ সেরে নেওয়ার পরে আমরা চলে এসেছি আর একটা স্পটে। আর এখানকার মন্দিরগুলো না সবই কাছাকাছি, আর একই আদলে তৈরি, একই টাইপের, মানে কোনোটার মধ্যে কোনো পার্থক্য নেই। একটু হয়তো সামান্য পার্থক্য থাকবে, সব মন্দিরগুলো একই ডিজাইন, একই সব। বেশ ভালো লাগে আমার এই ডিজাইনের যে কারুকার্যগুলো, আমাদের এদিকে তো দেখতে পাওয়া যায় না। আর এখানে ওর মনার কাছে শুনছিল যে ওখানে কি করা হতো, তখনকার দিনে কিভাবে কি করা হতো। তো তারপরে আমরা চলে এসেছি জোড়বাংলা মন্দিরে। আর এই মন্দিরটাও বেশ সেই একই আদলে তৈরি। এখানে ওই যে আমাদের সামনে যাচ্ছেন উনি বলতে বলতে যাচ্ছিল এগুলো কি পাথরের তৈরি, কীরকম কি, উনি সব জানে। বেশ এরকম একটা গাইড থাকলে ঘুরতে বেশ ভালোই হয়, তাই না? আর ওই যে মানে ইয়েটা দেখতে পাচ্ছ, ভাঙাচোরা যে জায়গাটা ছিল, ওটা হচ্ছে ভোগ কক্ষ। আর এটা হচ্ছে তুলসী মঞ্চ। কি সুন্দর না তুলসী মঞ্চটা! আর আমরা এখনো পর্যন্ত যে মন্দিরগুলো দেখেছি, প্রত্যেকটা মন্দিরে কিন্তু বেশিরভাগ মন্দিরেই মূর্তি দেখতে পাইনি, কারণ তখনকার দিনের মন্দির তো, তাই এতদিন পর্যন্ত কোনো মন্দিরেই মূর্তি নেই। তো এই মন্দিরটাতে একমাত্র একটুখানি মূর্তিটা দেখতে পেলাম, গৌরনিতাই আর রাধা গোবিন্দের মূর্তি দেখতে পেলাম, বেশ ভালো লাগলো দেখে। তারপর আমাদের হাফ রাস্তায় গিয়ে ডিসিশন হলো যে যেহেতু বাড়ি থেকে সবাই গিয়েছে, হচ্ছে বেশি টাইম ছিল না, তার জন্য ঠিক হলো যে টাইম যখন আছে, সব কটা স্পট ঘোরা হয়ে গিয়েছে, তো আমরা তাহলে এই একই দিনে কামারপুকুর আর জয়রাম বাটিটা দেখে সেরে নেব। তো আমি প্রায় সবই ঘুরেছিলাম, কিন্তু কামারপুকুর আর জয়রাম বাটিটা আমার ঘোরা হয়েছিল। বেশ ভালোই হলো, এই সোর্সে আমারও বাড়ির সবার সাথে এই দুটো স্পট ঘোরা হয়ে গেল। এই দুটো স্পট ঘোরার জন্য আমি ওকে অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু শুধুমাত্র টাইমের অভাবে আমরা এখানে আসতে পারি।
যে দুর্গাদাস পয়েন্টকে বলছেন ওরকম আমাকে একটু রাতে থাকতে জায়গা দেবে, আমি তো বউ মানুষ, হাটে গেছিল, বাড়ি ফিরতে পারিনি, রাত হয়েছে। দুর্গাদাস পয়েন্ট ঘোমটা দেখে চিনতে না করে বলে যাও যাও মেয়েদের ঘরে যাও, নাচবেন। ঠাকুর আপনার মেয়ে এসেছে, মেয়েদের কাছে ঢুকে গেল রামকৃষ্ণ। যে মেয়েদের সঙ্গে সারা ধরে নাচ গান গল্প সুযোগ করেই যাতে ঠাকুর বাড়ি ফিরে না, মন্দিরটা বাড়ি। ঠাকুরের মেজে ভাই ছিল রামেশ্বর, ওই গলির থেকে নন্দন জেলে ডাকতে গদাই গদাই করে। ঠাকুর তো আমার শুনতে পেয়ে শাড়ি মাড়ি বগলে নিয়ে যাচ্ছি গো দাদা, যাই গো। আর এখানে যাকে দেখতে পাচ্ছ, যিনি বলছিল রামকৃষ্ণদেবের সমস্ত জীবন কাহিনী প্রত্যেকটা স্পটে নিয়ে গিয়ে সমস্ত ওনার সমস্ত কথা মানে বলে বলে আমাদেরকে দেখাচ্ছিল। ওখানে গাইড পাওয়া যায়, তবে কি নিজে গেলেও অনেক ভেতরের স্পট কিন্তু আমরা নাও চিনতে পারি, কারণ ফার্স্টে ঢুকতেই একটা ম্যাপ দেওয়া থাকে, যে ম্যাপে দেখলে যাওয়া যায়, কিন্তু গাইড থাকলে ভালো হয়। প্রত্যেকটা স্পটে গিয়ে বুঝে সুঝে মানে ওনাদের বলার পরে সেই জায়গাটার যেন একটা মানে মাধুর্যই আলাদা হয়ে যায়, যে না এই স্পটটাতে এই হয়েছিল সেই হয়েছিল। তো আমরা সেরকম একটা গাইড নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা যখন আসি তখন জয়রামবাটিতে, তখন বেশ সন্ধ্যা হয়ে গেছিলো। তো জয়রামবাটিতে ভিডিও করতে পারিনি, কারণ ওখানেও ভিডিও অ্যালাউ ছিল না। আর তারপরে জয়রামবাটি থেকে বেরিয়ে আমরা একটু সন্ধ্যাবেলার একটু খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। সারাদিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, সেই দুপুরে খাওয়া হয়েছে। তো সেখানে সামনেই একটা দোকান ছিল যেখানে সবাই চা আর চপ খাচ্ছিল, আর বাঁকুড়া মানেই তো চা আর চপ বিখ্যাত, তাই না? তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম বনলতা রিসর্টে, যেটা বাঁকুড়া এই বিষ্ণুপুরে হয়েছে। সেই বনলতা রিসর্টে আমাদের এটা দিনের বেলাতে আসার কথা ছিল, যেহেতু আমাদের মানে মাঝ রাস্তায় প্ল্যান চেঞ্জ হয়েছিল যে আমরা ওই দুটো জায়গায় যাব, সেই জন্য আমাদের বনলতাতে ঢুকতে ঢুকতে একটু রাতই হয়ে গিয়েছিল। একটু না, বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। তো রাতের বেলাতে এসেও আমরা সবাইকে সবটা দেখাতে পেরেছি। হয়তো দিনের আলোর মতো দেখতে পারিনি, কিন্তু রাতের বেলা তো অনেক কটা স্পট বাড়ির সবাইকেই দেখিয়েছি। বেশ ভালো লেগেছে ওদের এই জায়গাটা। আর এখানে আমরা সবাই মিলে রাতের আলোয় মাছ দেখছিলাম, যেখানে মাছ চাষ করা হয়। তারপরে এখানে ঢেকি রাখা রয়েছে, যেখানে চাল গুঁড়ো করে পিঠে বানানো হয়। বেশ সন্ধ্যার আগেও হয়তো ওখানে পিঠে বানানো রয়েছে, কারণ সমস্ত সরঞ্জাম ওখানে ছিল। তারপরে আমরা বনলতা রিসর্ট থেকে বেরিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপরে গাড়িতে উঠে পড়েছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। আমাদের ছিল দুদিনের ট্রিপ এই অ্যানিভার্সারির উপলক্ষে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।